তুমি আমার গলায় ইরাম আপুকে ঝুলিয়ে দিতে পারো না মম? উনি আমার থেকে 7 বছরের বড়। তার উপর ওনার একটা বাচ্চা আছে। বাচ্চা! গড ড্যাম! আমি পারবো না ওনাকে বিয়ে করতে। গলার নিচে একদম চিৎকার চেঁচামেচি করবি না। পরিস্থিতির জটিলতা বোঝার চেষ্টা কর। কিচ্ছু বুঝতে চাই না আমি, কিচ্ছু না। ফর গড সেক, এটা আমার জীবন, সরকারি খেলার মাঠ না। তুমি একজন প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে এইভাবে জোর জবরদস্তি করতে পারবে না। আমি কোনোদিনও ইরাম আপুকে বিয়ে করব না, কোনোদিনও না। আমার কথাটা একবার। না, না এবং না। নো, নেভার, নেভার এভার ইন মাই লাইফ আই উইল ম্যারি এ সিনিয়র ওয়েমেন। বদ্ধ দরজার ওপাশ থেকে ভেসে আসছে চিৎকার করে বলা কথাগুলো। কোনো রাগটাগ নেই, সবটাই দিনের আলোর মতন পরিষ্কার প্রকাশ্য। ডাইনিং টেবিলের পাশে চেয়ারে নিশ্চুপ বসে আছে ইরাম, সামনে দুটো স্যান্ডউইচ এবং কফি রাখা। খাবার আর গলা দিয়ে নামবে না তার। এবার কিছুটা ভাঙচুরের শব্দ আসছে। বাড়ির আদরের দুলাল হয়তো নিজের রাগ জড়বস্তুর উপর মেটাচ্ছে। অস্বাভাবিক নয়, ভীষণ স্বাভাবিক প্রতিক্রিয়া। তার জায়গায় ইরাম থাকলে হয়তো এমনটাই করতো। কে বলতে পারে? তুই শুনবি না তোর মায়ের কথা? আমি জীবনে কোনো দিন তোর কাছে কিছুই চাইনি। তুই আমার এই একটা ইচ্ছে পূরণ করতে পারবি না? ইচ্ছারও একটা লিমিট থাকে মম। এবার শব্দগুলো এতটা জোরে হচ্ছে যে স্পষ্টভাবে শোনা যাচ্ছে। ইরাম চেয়ারে আর স্থির বসে থাকতে পারল না, হুট করেই উঠে গেল। লিভিং রুমে সোফার নরম গদিতে একটা তোয়ালে বিছিয়ে ছোট্ট নিষ্প্রাণ প্রাণটিকে শুইয়ে রেখেছে সে। বেগুনি রঙের কাঁথায় মোড়ানো তুচ্ছপ্রায় এক অস্তিত্ব, মোমের মতো নরম শরীর, গোলাপ রাঙা মুখ, চোখ দুটো বন্ধ। যখন খোলা থাকে তখন তাতে এক আকাশ সমান মায়া খেলা করে। ইরাম চুপটি করে নিজের অংশ নিজের সন্তানের কাছে বসলো। আলতোভাবে দু হাতের দুটো আঙ্গুল নগণ্য শিশুটির দুই কানে ঠেকালো, যেন ঘুমন্ত অবস্থায় কিছুটি শুনতে না পায় সে। জননীর জীবনের নরক যে তার প্রাপ্য নয়। 3 মাস আগে মা, নারী শব্দের অলংকার, একজন নারীর জীবনে শ্রেষ্ঠ অর্জন, অমোঘ পরিপূর্ণতা। এতদিন এই শব্দটাকে শুধু পড়া হয়েছে, ডাকা হয়েছে, তবে কোনোদিনও অনুভব করা হয়নি। আজ মাতৃত্বের প্রবল জোয়ারে ভেসে গিয়েছে ইরামের হৃদয়াঙ্গন। দুপুরের দিকে ডেলিভারি হয়েছে তার। এখন সন্ধ্যাবেলা। হাসপাতালের কেবিনের শীতল বাতাস আরামদায়ক চাদরে মুড়িয়ে রেখেছে তাকে। মাত্রই দীর্ঘ এক ঘুম পেরিয়ে জেগে উঠেছে সে। বর্তমানে এক দৃষ্টে চেয়ে আছে বিছানার ঠিক পাশে লাগোয়া বেসিনেটে রাখা নবজাতকের দিকে চেয়েই আছে সে। চোখ ফেরাতে পারছে না। যতবার দেখছে ততবার তার বুকটা আবেগের স্রোতে পূর্ণ হচ্ছে। একটা সময় নিজেকে আর রুখতে পারল না ইরাম। দুহাতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে বেসিনেটের কাছে গেল। আশেপাশে কোনো নার্স নেই। ব্যাপারটা অদ্ভুত লাগলো। তেমন কিছু ভাবলো না আপাতত। তার সকল চিন্তা জুড়ে রয়েছে ভূমিষ্ঠ হওয়া সন্তান। বেসিনেটের ভেতর থেকে ছোট্ট ছোট্ট হাত পা নাড়ছে নবজাতক। সাদা নরম তোয়ালেতে মোড়ানো নরম শরীরখানি তার। টকটকে লাল দুটো কান এবং নাক, চোখের পাতা আধা খোলা, ত্বকের বর্ণটা লালচে। যেন দারুণ সুখে কিছু একটা নেচে উঠল ইরামের মাঝে। কাপা কাপা দুহাত বাড়িয়ে অতি সাবধানে সে নবজাতককে তুলে নিল নিজের বুকে। তার ত্বকের উষ্ণতা পেতেই বিড়ালের মতন মৃদু একটা শব্দ করে শিশুটি গুটিসুটি দিয়ে রইল। তীব্র আবেগের অশ্রু জমল ইরামের চোখ জোড়ায়। সন্তানকে বুকে চেপে সে কম্পিত গলায় ফিসফিস করে উঠল, আমার সোনা বাচ্চাটা, আমার মানিক, আমার কুচুপু, আম্মু তোমার আশায় কতবার অপেক্ষার প্রহর গুনেছে। অবশেষে তোমার আসার সময় হলো। দুহাতে হালকা শরীরটা তুলে ধরে তার কপালে চুমু এঁকে দিল ইরাম। তার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল নবজাতকের গাল বরাবর। তাতে নিজের ছোট্ট হাতটা তুলে অস্বাভাবিকভাবে নাড়তে থাকলো শিশুটি। না পারতে মৃদু হাসল ইরাম। আমার দুষ্টু পাখিটা, আর কি নামে ডাকি বলো তো তোমার? একদম নিজের মুখের কাছে তুলে নবজাতকের কানে ঠোঁট লাগিয়ে ইরাম ফিসফিস করল, ইজান, আমার ইজান সোনা, আম্মুর লক্ষ্মী ছেলেটা। ইরাম হঠাৎ করে নিজের জায়গায় জমে গেল। গোঙানির শব্দ ভেসে আসছে কেবিনের ভেতর থেকে। এতক্ষণ যাবৎ হয়তো শোনা যায়নি, কিংবা ছেলেকে নিয়ে ব্যস্ত থাকার দরুন ইরাম মনোযোগ দেয়নি। গোঙানির শব্দটা এবার তীব্রতর হয়েছে। ব্যথাতুর কোনো ধ্বনি এটি নয়, বরং ভীষণ অন্তরঙ্গ অশ্লীল ধরনের মেলি গলার চিৎকার। হাসপাতালের কেবিনের ভিতর প্রথমটায় নিজেকেই নিজের বিশ্বাস হলো না ইরামের। দুপুরেই ডেলিভারি হলো, নর্মাল ডেলিভারি। শরীরের ধকলের কারণে হয়তো ও কল্পনা করছে। নবজাতক ইজানকে পুনরায় বেসিনেটে নামিয়ে রাখতে গিয়ে দ্বিতীয় দফায় থমকালো ইরাম। কান খাড়া হয়ে রইল তার। না, এবার কোনো ভুল নয়। সত্যি এমন সুখের আহাজারি ভেসে আসছে তার কানে, কিন্তু ঠিক কেবিনের ভেতর থেকে নয়। শব্দের উৎসটা কান পেতে খেয়াল করতে ইরাম বুঝতে পারল কেবিনের সঙ্গে লাগোয়া বারান্দা থেকে এসব ধ্বনির উৎপত্তি। রাগের সীমা ছাড়িয়ে গেল তার।
কার এত বড় দুঃসাহস যে একজন পেশেন্টের কেবিনের ভেতর এমন অশ্লীল কর্মকাণ্ড করতে পারে? ছেলেকে বুকে চেপে রেখে ধীর পায়ে এগিয়ে গেল ইরাম সাবধানী ভঙ্গিতে। কেবিন থেকে বারান্দায় যাওয়ার দরজাটা চাপানো ঠিক লাগানো নয়। গোগানির শব্দ আরও পরিষ্কারভাবে কানে আসছে, এবার সঙ্গে ভারী নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ। একদম কিনারে এসে থামলো ইরাম। ঠাস করে দরজা খুলে ঢুকে যেতেই কেমন যেন সংকোচ বোধ হচ্ছে তার। যদিও মূল সংকোচ বারান্দায় উপভোগে ব্যস্ত থাকা যুগলের করা উচিত। যে কোনো জায়গায় শুরু হয়ে যায় এরা। কোনো ওয়ার্ড বয় আর নার্সকে একসাথে দেখলে একটুও অবাক হবে না ইরাম। বুকে তার নিজের বাচ্চাতে এক মুহূর্ত দ্বিধা করলেও হৃদয়ের প্রবল এক সন্দেহ থেকে দরজাটা নিঃশব্দে হালকা ঠেলে ভিতরে উকি দিল সে। সন্ধ্যা হয়ে গিয়েছে। বারান্দায় রেলিংয়ের বদলে থাই গ্লাস দিয়ে বাঁধানো, তাই প্রথমটায় কিছু নজরে এলো না ইরামের। চোখ পিটপিট করে ভালোমতো তাকাতেই তার হৃদস্পন্দন ক্ষণিকের জন্য থমকে গেল। দৃষ্টি প্রসারিত হয়ে রইল ফুটবলের মতন। বারান্দার দেয়ালের সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে আছে ইরামের কেবিন নার্স। যুবতী মেয়েটির একটা পা তুলে রাখা, সামনে দাঁড়ানো পুরুষটির কোমরে জড়িয়ে ধরে রেখেছে তারা একে অপরের শরীরকে। নার্সের পোশাকের নিম্নাংশ অগোছালো, ঠিক তেমনভাবে পুরুষটির পরনে সাদা শার্টের বোতাম খোলা। ইরাম অবাক হলো না, সরেও গেল না, শুধু স্থির দাঁড়িয়ে থাকলো নিষ্প্রাণ এক পুতুলের মতো। তার বুকে কুই কুই করে উঠল ইজান, অথচ নব্যজননী সেই শব্দটুকু শুনতে পেল না। তার দুই নয়ন আবদ্ধ এক যুগলের অভিসার পানে, যেখানে থাকা পুরুষটি তার স্বামী, তার সন্তানের জন্মদাতা পিতা অরণ্য মির্জা সওদাগর। ইরাম যে দরজায় এসে দাঁড়িয়েছে সেটা অরণ্য টের পেয়েছে। লোকটা তার গায়ের গন্ধ অবধি কিভাবে যেন শুকে ফেলে। নার্সের ঘাড়ে গুজে রাখা মুখটা সে সামান্য একটু তুলল। একজোড়া শকুনের দৃষ্টি মিলিত হলো ইরামের সঙ্গে। অরণ্যর অসম্ভব সুদর্শন মুখমণ্ডল জুড়ে ঘামের ফোঁটা চিকচিক করছে। মুক্তার দানার মতন উজ্জ্বল ফর্সা ত্বকে অভিসারে তপ্ততায় ফুটে উঠেছে লালচে বর্ণ। চোখ জোড়া কালোই, তবে তাতে জলজল করছে এক জনমের ক্ষুধা। সরাসরি ইরামের দিকে তাকিয়ে নার্সের শরীরে আরও গভীরভাবে ঝুঁকল সে। তার গভীরতম ছোঁয়ায় উন্মাদ যুবতী নার্স ঢলে পড়ল, কেঁপে কেঁপে উঠে অরণ্যর পিঠ খামচে ধরল। অরণ্য ঠোঁটে তীর্যক হাসি ফুটিয়ে নার্সের ঠোঁট জোড়া দখল করে নিল। চুম্বন নয়, রীতিমতো কামড়ে ধরল বহুদিন যাবৎ ক্ষুধার্ত থাকা হায়নার মতন। আর দেখতে পারল না ইরাম। তড়িঘড়ি করে সে বারান্দা ছেড়ে কেবিনের ভিতরে চলে এলো। কোনো মতে হাতের কাঁপুনি ঠেকিয়ে ছোট্ট ইজানকে সে পুনরায় বেসিনেটে রেখে দিল। অতঃপর নিজের বিছানায় ধপাস করে বসে রইল রোবটের মতো। ঠিক কতটা সময় একইভাবে পার হলো ঠাউর করতে পারল না। মাথার ভেতরে দপদপ করছে তার, ভারী নিঃশ্বাস ফেলছে, বুকটা চেপে আসছে ব্যথায়। আজকের দিনটা অন্তত তাকে রেহাই দেওয়া যেত। আজ তাদের সন্তানের জন্মদিন। কিছুক্ষণ বাদে কেবিনে ঢুকলো কেবিন নার্স, পরিষ্কার পরিপাটি। ইরামকে ঘুমিয়ে থাকার বদলে বিছানায় বসে থাকতে দেখে নার্স এক লহমার মতন থমকালো। পরক্ষণে অবশ্য কিছুই হয়নি এমন ভঙ্গিতে গলা খাকারি দিয়ে বলল, আপনি উঠে পড়েছেন? বেশ, আমি গিয়ে আপনার সন্ধ্যার নাস্তাটা নিয়ে আসছি, বিশ্রাম নিন। কেবিনের দরজা খুলে বেরিয়ে গেল নার্স। এরপরই বারান্দার দরজা ঠেলে ধীর পায়ে ভেতরে এলো অরণ্য। নার্স যতটা পরিপাটি ছিল অরণ্য ততটাই অগোছালো। শার্টের সবগুলো বোতাম এখনো লাগানো হয়নি। প্যান্টের বেলটা টেনে টাইট করতে করতে কেবিনের মাঝখানে এসে দাঁড়ালো সে। ইরাম স্থির চেয়ে দেখলো নিজের স্বামীকে। লোকটাকে এখনো তার স্বামী বলে সম্বোধন করে যাওয়া উচিত কিনা সেটা নিয়ে অবশ্য দ্বিমত আছে তার। অরণ্য আসলেই সুদর্শন। 6 ফুট 2 ইঞ্চির উচ্চতার একটা সুগঠিত পেটানো শরীর। নিয়মিত জিম করার কারণে শরীরে কোনো মেদ নেই। শার্টের উপরে তার মাংসপেশির গড়ন বোঝা যায়। প্রথম দফায় তাকে আন্দাজ করা কঠিন যে লোকটার বয়স ইতিমধ্যে 35 ছুঁয়েছে। ঘন ভ্রু, পুরু ঠোঁট এবং তীক্ষ্ণ চিবুক, কালো বাদামির মিশেল চুলের রং। ইরাম চেয়ে দেখলো এই সৌন্দর্যে তার বিতৃষ্ণা ঢেকুর উঠল। সৃষ্টিকর্তা কি নিপুণ হাতে এমন সৌন্দর্য তৈরি করেছেন, অথচ মনটা কি কদর্য। এরকম সুদর্শন আরও একটা মানুষকে চেনে ইরাম। অরণ্যর চোখ ধাঁধানো রূপ তাকে সেই সৌন্দর্যকে ঘৃণা করতে শিখিয়েছে। অরণ্য নিজেকে পরিপাটি করে শীষ বাজাতে বাজাতে আশেপাশে তাকালো। বিছানায় বসে থাকা স্ত্রীর দিকে চেয়ে একগাল হাসলো সে। ওয়েল, গুড ইভিনিং হানি। নাম বেসিনেটের দিকে এগিয়ে গিয়ে ইজানকে এক হাতেই কোলে তুলে ফেললো অরণ্য। যত্নের বালাই নেই। হাতের তালুর উপর শরীরটাকে এমনভাবে ধরলো যেন নিজের সন্তানকে নয়, বরং ল্যাবরেটরির কোনো গিনিপিকে পর্যবেক্ষণ করছে। ইজান পিতার হাতে শক্ত রুক্ষ অসচেতন স্পর্শে স্বাচ্ছন্দ্য বোধ করল না। ছোট হাত পা ছুড়ে কান্নার দমক তুলল। বাঁকা হাসি ফুটলো অরণ্য মির্জা সওদাগরের ঠোঁট জুড়ে, যেটার কোনায় এখন একটা কামড়ের দাগ স্পষ্ট। অরণ্য নিজের অপর হাতটি বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী মেলে ইজানের শরীরের সাইজ মাপতে লাগলো। আরে বাস, এরম এই সাইজের জিনিস তোমার পেটে ফিট হলো কিভাবে? অ্যামেজিং। তুমি যে ছোট, তাতে আমার জিনিসটাই তো ফিট খায় না। ইরাম লাফিয়ে উঠল বিছানা ছেড়ে। এতক্ষণ যাবৎ সে শীতল থাকলেও ইজানের কান্না তার হৃদয়ে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। ছুটে এসে সে অরণ্যর হাত থেকে ইজানকে ছিনিয়ে নিজের বুকে চেপে ধরল, খেকিয়ে উঠল। খবরদার বলে দিচ্ছি, আমার ছেলেকে ছোবেন না।
অরণ্য এক মুহূর্তের জন্য জমে গেল, মাথা কাত করে বিস্ময় নিয়ে তাকালো। ইরামকে আজ অন্যরকম দেখাচ্ছে। এত কষ্টকর ডেলিভারির পর মেয়েরা মুষড়ে পড়ে, অথচ ইরামের হয়েছে ঠিক উল্টোটা। অজানা এক শক্তিতে টকবক করে ফুটছে সে। সদা নির্বিকার থাকা চোখ জোড়ায় আজ আগুন জ্বলছে, যেন কয়েক ঘন্টার ব্যবধানে বিশাল পরিবর্তন হয়েছে তার মাঝে। বোকা অরণ্যর ধারণাই নেই আগের ইরাম ছিল শুধুমাত্র একজন নারী, আজ থেকে একজন মা। তাই অরণ্য ভাবল, তার ইরাম তো আগে এমন ছিল না। দুহাত তুলে সমর্পণের ভঙ্গিতে অরণ্য বলল, ও চিল চিল, প্রোডাক্ট তো আমারও। আমি ছুঁয়ে না দিলে কে দিবে শুনি? কেউ না, আমি বাদে কেউ না, শুনেছেন আপনি? এত তেজ কিসের? এবার অরণ্যর গলা শক্ত হয়ে এলো। লম্বা দুই পায়ে ইরামের কাছে পৌঁছে গেল সে। এক হাতে স্ত্রীর চুলের গোছা মুঠো পাকিয়ে ধরে এক ঝটকায় নিজের কাছে টেনে নিল। ব্যথায় দাঁতে দাঁত চেপে ফেললো ইরাম, তবু একটা টু শব্দ করলো না। নিজের ছেলেকে বুকে আগলে রাখলো, ঠিক যেমন করে সিংহী পাহারা দেয় নিজের শাবককে। অরণ্য ভ্রুকুচকে এ গম্ভীর কণ্ঠে শুধালো, একটু বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছি মনে হচ্ছে। কি ভেবে নিয়েছিস তোকে ছাড়া আমার চলবেই না? একটা বাচ্চা পয়দা করে দিয়েছিস, সো হোয়াট? যদি আমি চাইতাম আমার আন্ডারে বাচ্চাদের একটা ফুটবল টিম থাকতো, বুঝেছিস? তোকে একটু বেশি ভালোবাসি বউ বলে সেটার এইভাবে সুযোগ নিবি তুই বারবার? এরম আমি আপনার বউ না। আজ ইরামের মাঝে ভয়ের লেশ মাত্র নিস্তব্ধ হয়ে তাকে ছেড়ে দিয়ে এক পা দূরে সরে দাঁড়ালো অরণ্য। কোমরে দুহাত রেখে কিছুক্ষণ নিশ্চুপ চেয়ে রইল। পর মুহূর্তে আচমকায় খিলখিল করে হেসে উঠল। আর ইউ সিরিয়াস রাইট নাও হানি? তোকে তিন কবুল বলে বিয়ে করেছি, তোর বুকে আমার ছেলে, আর তুই বলছিস তুই আমার বউ না? ডেলিভারির পর তোর মস্তিষ্কটাও ঢিলে হয়ে গিয়েছে নাকি? আর ডাক্তারদের বিরুদ্ধে তো মামলা দিতে হবে আমার। ইজানকে অতি সাবধানে নিজের বিছানায় শুইয়ে রাখলো ইরাম। ছেলের কান্না থেমেছে এবং ঠিক আছে নিশ্চিত করার পরে সে ঘুরে দাঁড়ালো। অরণ্য তাচ্ছিল্যের দৃষ্টি মোকাবেলা করলো দৃঢ়ভাবে। আপনাকে মনে করিয়ে দেই, আজ থেকে ঠিক 5 মাস আগে আপনি নিজে আমাকে তালাক দিয়েছিলেন। অরণ্যর চেহারা থেকে ক্ষণিকের জন্য বিনোদনের ভাবটুকু উবে গেল। তবে নিজের আত্মবিশ্বাস সেই ভঙ্গিমা একটু ছাড়ল না সে। ইরামের দিকে এগিয়ে এসে দুহাত রাখলো রমণীর কাঁধে। অদ্ভুতভাবে সুর পাল্টে আদুরে গলায় বলল, ও কাম অন ডার্লিং, তুমি ওটা এখনো মনে ধরে বসে আছো? ওটা তো আমি মন খারাপ করে বলেছিলাম। তুমি জানো না তোমাকে কত আদর করি আমি। তাছাড়া ধর্মকর্ম আমি একটু হলেও জানি, বুঝেছ? ওই তারা খাবে না, কারণ তুমি প্রেগনেন্ট ছিলে। ক্ষীণ এক হাসি ফুটলো ইরামের ঠোঁটে। অল্প বিদ্যা ভয়ঙ্করী, কে বলেছে আপনাকে ওই তালাক গণ্য হয় না? হয়। বাচ্চা জন্ম অবধি আমার ইদ্যতকাল চলেছে। আজ আমার ইদ্যত শেষ। স্ত্রীকে ফিরিয়ে নিতে হলে আপনাকে তার সঙ্গে রুজু করতে হবে। প্রথমবারের মতন শঙ্কা দেখা গেল অরণ্যর মাঝে। 2 মিনিট চুপ থাকলো সে। তারপর খানিকটা গম্ভীর গলা নিজস্ব অহংকারটুকু চেপে বলল, বেশ তো, তবে রুজুই করলাম আমি তোমার সাথে। নিজের কাঁধের উপর থেকে একদম ধীর স্থির ভাবে অরণ্যর দু হাতখানা সরিয়ে পিছিয়ে দাঁড়ালো ইরাম। আরো একবার অরণ্যর মনে হলো সম্পূর্ণ ভিন্ন এক ইরামকে দেখছে সে। দৃঢ় গলায় ইরাম জানালো, আমি আপনার সঙ্গে রুজু করব না, মিস্টার অরণ্য মির্জা সওদাগর। আজ থেকে আপনি আমার স্বামী নন, স্রেফ একজন পরপুরুষ। পরপুরুষ তো বেশ, আমিও দেখি কিভাবে তুই একটা বাচ্চা বুকে ঘুরে বেড়াস। তোর জন্য আমার দরজা জীবনের জন্য বন্ধ। দূর হতে পারিস আমার চোখের সামনে থেকে, নিজের পেটের বিয়াদব ফসল সমেত। অরণ্য নিজের কথা রেখেছে। সত্যি সে কোনো কেয়ার করেনি। ডিভোর্স পেপারে সাইন হয়েছে, অথচ ইজানকে নিয়ে কাস্টডির প্রশ্ন ওঠেনি। একদম অঘোষিতভাবে সমস্ত দায়িত্ব বর্তেছে ইরামের উপর। সে অবশ্য এমনটাই চেয়ে এসেছিল, তবে বাস্তবতা আমাদের ভাবনার চাইতে বহু কঠিন। এখানে যা চাওয়া হয় তার উল্টোটাই বরং পাওয়া হয়। ইজানকে নিয়ে প্রথম মাসটা ইরাম কাটিয়েছে দুর্বিষহভাবে। না, নিজের বাপের বাড়িতে যায়নি সে। ওই বাড়িটা এখন আর বাপের বাড়ি নেই, বরং ভাইয়ের বাড়িতে পরিণত হয়েছে। সেখানে অন্যদের উপর বোঝা হয়ে গেলে ঠিক তাকে অসম্মান করা হবে। তাছাড়া তার ভাই এই ডিভোর্সের ঘোর বিরোধী ছিল। সাহায্য কামনার প্রশ্নই আসে না। নিজের হাতে থাকা যৎসামান্য কিছু টাকা সম্বল করে সে উঠে একটি মেস বাসায়। আমাদের সমাজটাও ভীষণই অদ্ভুত। সিঙ্গেল মাদার হওয়াতে তার ছিল কম সহ্য করতে হয়নি ইরামকে। তবুও তার সবকিছু সয়ে যাওয়ার একমাত্র শক্তি ইজান। নবজাতক নিজের জননীকে
সামান্য চাহনিতে ঘায়েল করার ক্ষমতা রাখে, তেমন সে পারে তাকে পুনরুজ্জীবিত করতেও। ইরাম একটা কাজের সন্ধান শুরু করে। মাস্টার্স কমপ্লিট হয়েছে তার, অথচ দেশের কর্মসংস্থানের অভাব সে টের পেতে শুরু করে হাড়ে হাড়ে। হাড়ে হাড়ে। একটা 1 মাসের বাচ্চাকে বুকে চেপে এই অফিসারের কেবিন থেকে সেই অফিসারের কেবিন, পিয়নের পিছু পিছু, দালালের পিছু পিছু ছুটে শুধু পায়ের স্যান্ডেলের তলায় ক্ষয় হয়েছে। লাভটা কিছুই হয়নি। কেউ ইরামের উপর দয়া করেনি, না তার দুধের শিশুটার উপর। একজন উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা অবশ্য দয়া করেছিল। অ্যাপয়েন্টমেন্ট লেটার কনফার্ম, তার বিনিময়ে কোনো ইন্টারভিউ অবধি দিতে হবে না, শুধু ইরামকে সপ্তাহে 1 রাত করে তার সঙ্গে হোটেলে যেতে হবে সঙ্গ দিতে। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইরাম কুচি কুচি করে ছুঁড়ে মেরে এসেছে লোকটার মুখের উপর। 3য় মাস গড়াতে অবস্থা গুরুতর হতে শুরু করে। অরণ্য হয়তো ব্যাপারটা আন্দাজ করেছিল। ইরামের সংগ্রাম, একলা চলতে চাওয়ার ভয়াল লড়াই অরণ্যর পক্ষ থেকে তার জন্য শাস্তি স্বরূপ ছিল। যেন অরণ্য ওত পেতে অপেক্ষায় আছে কখন ইরাম সম্পূর্ণভাবে ভাঙবে আর তার দুয়ারে গিয়ে ফিরবে। অদম্য ইরাম যায়নি, নিজে না খেয়ে হলো ইজানের জরুরি জিনিসপত্র কেনার জন্য টাকা রেখে দিয়েছিল। এদিকে দিন দিন ছোটাছুটি এবং অভাবের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেয় তার। ব্রেস্ট ফিডিং করায় সে ইজানের উপর না চাইতেও জননীর ধকলের প্রভাব পড়তে শুরু করে। নিজ অবধি ইরাম ঠিক ছিল, কিন্তু ইজানের উপর একটা আঁচ আসা মাত্রই তার সমস্ত ধৈর্য, লড়াইয়ের বাসনা গুড়িয়ে যায়। ইরাম প্রথমবারের মতো নিজের লড়াইয়ে হেরে যায় একদিন। ফার্মেসির সামনে দাঁড়িয়েছিল সে, কোলে কাঁথার ভিতর ছটফট করে কাঁদছিল ইজান। সামনে রাখা ওষুধের দাম ছিল 100 টাকা, অথচ ইরামের হাতের মুঠোয় ছিল শুধুমাত্র পুরাতন দুটো 20 টাকার নোট। সেদিনের মতো অসহায় ব্যর্থ ইরামের নিজেকে আর কখনো মনে হয়নি। যে মায়ের নিজের সন্তানের মুখে 1 ফোঁটা ওষুধ অবধি তুলে দেওয়ার ক্ষমতা নেই, সে আবার কেমন মা? বাড়িটা আলিশান নয়, মোটামুটি সামর্থ্যবান এক গৃহস্থালী পরিবেশ। সামনে লোহার গেট, ভেতরে ছোট উঠানের মতন জায়গা, সেখানে বিশাল একটা আম গাছ, সিমেন্টের বেড়া দিয়ে বাধাই করা। 2 তলা বাড়িটার ছাদটায় সারি বেঁধে বসে আছে একদল কবুতর, তাদের ডাকে মুখরিত স্নিগ্ধ সকাল। গেটের পাশে হালকা রং উঠে যাওয়া দেয়ালের বোর্ডে লেখা মুন্সি বাড়ি। ইরাম যখন ধীর পায়ে বাড়িটার গেটের সামনে এসে দাঁড়ালো, তখন সূর্য মাথার উপর কিরণ দিচ্ছে। হাতে ধরা লাগেজটা ছেড়ে দিয়ে ইরাম অন্য হাতে নিজের বুকে আগলে রাখা যক্ষের ধনকে সযত্নে কাঁথা দিয়ে ঢেকে সূর্যের আড়াল করে নিল। মুখের উপর 2 হাত মুঠি পাকিয়ে পরম শান্তিতে ঘুমাচ্ছে ইজান। সারা রাত থেকে ছটফট করছিল। ইরাম এক নজরে আশেপাশে তাকালো। বহুদিন বাদে সেই তল্লাটে এসেছে। অতি চেনা জায়গাটাও কেমন অপরিচিত লাগছে। বিয়ের পর একবারের জন্য নিজের বাড়িতে ফেরেনি সে। আম গাছে অনেকগুলো মুকুল ধরে আছে, শীঘ্রই আম ধরবে স্পষ্ট। চোখ ঘুরিয়ে একবার পিছনের দিকেও তাকালো ইরাম। 2 গাড়ি যাওয়ার মতন প্রশস্ত রাস্তার ওপাশে আরো একটি 2 তলা বাড়ি, ঠিক মুন্সি বাড়ির বিপরীতে। উভয়ের মাঝে অবস্থানের ভেদ স্পষ্ট। রাস্তার ওপাশের বাড়িটা বেশ পরিপাটি, আলিশান, অফিসারদের বাংলো বাড়ির মতন দেখতে। ধবধবে সাদা দেয়াল, উঠানে কৃত্রিম ঝর্ণা এবং একপাশে ফুলের বাগান। ছোট একটা গ্যারেজে একটা গাড়ি রাখা, মূল ফটকটাও সোনালী রঙের ধাতুতে গড়া। সূর্যের আলো প্রতিফলিত হয়ে চিকচিক করছে মার্বেল পাথরের দেয়ালে খচিত গোটা ডাক্তার সামিয়া মুন্সি, AKM আহমদউদ্দিন। মুন্সিবাড়ি এবং ওই বাড়িটার মাঝে আভিজাত্যের বিভেদ পরিষ্কার। ওটা ইরামের খালার বাড়ি, যেই বাড়িতে বহু বছর তার পা রাখা হয়নি। মাথা ঘুরিয়ে নিজেকে শক্ত করে ইরাম এক হাতে লাগেজ টেনে মুন্সিবাড়ির ভেতরে ঢুকে পড়ল। বাড়ির দরজাটা চাপিয়ে রাখা, আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না, তাই ইরাম নিঃশব্দে সিঁড়ি বেয়ে উঠে এসে ভিতরে ঢুকলো। বসার ঘরটা আগের মতোই আছে, বিশেষ পরিবর্তন হয়নি, তবে ফার্নিচার এবং শোপিসে বেশ নতুনত্ব এসেছে। ইরাম থাকতে ব্যবহার করা পুরাতন সামগ্রী সরিয়ে ফেলা হয়েছে, তাতে সন্দেহ নেই। নতুন চিকচিক কাপড়ে মোড়া সোফার গদিতে বসে আছে একটা বছর 4-এর বাচ্চা ছেলে। তার যমজ ভাই খালি গায়ে শুধু হাফ প্যান্ট পরে বাড়িময় দৌড়ে বেড়াচ্ছে। পিছু পিছু যাচ্ছে ঢোলা টি-শার্ট আর ট্রাউজার পরনে এক রমণী, হাতে ভাতের থালা। ছেলেদের খাওয়াতে ছোটখাটো একটা যুদ্ধে লিপ্ত হয়েছে সে। ইরাম একটা প্রশ্বাস টানলো, তারপর নরম গলায় বলে উঠল, আসসালামু আলাইকুম। মিথিলা, কেমন আছো? তার কণ্ঠ শুনতেই মিথিলা নামক রমণী থমকে গেল, বিস্ময় নিয়ে তাকালো। ক্ষণিকের জন্যে ইরাম ওই চোখ জোড়ায় ভীষণ অসন্তোষ দেখল, যা পর মুহূর্তে উবে গেল শীতল অভিব্যক্তিতে। ওয়ালাইকুম সালাম আপু, হোয়াট এ সারপ্রাইজ। আসুন বসুন। রোহান, সরো, তোমার ফুপ্পিকে বসতে দাও। সোফায় থাকা ছোট ছেলেটা তৎক্ষণাৎ লাফিয়ে নেমে পড়ল। ইরাম মুচকি এসে রোহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে সোফায় বসলো, লাগেজ একপাশে রাখলো। সরাসরি না তাকিয়েও খেয়াল করলো মিথিলা বাঁকা দৃষ্টিতে লাগেজটাকে দেখছে। ছেলেদের খাওয়ানোয় আপাতত বিরতি দিয়ে মিথিলা রান্নাঘরের ভেতরে চলে গেল। 2 মিনিটের মাথায় ফিরে এলো 1 গ্লাস শরবত এবং বিস্কুটের পিরিচ নিয়ে। ইরাম তখন ইজানকে সাবধানে সোফার একপাশে শুয়ে টিস্যু দিয়ে নিজের মুখ মুছে নিচ্ছিল। সুতির শাড়ি পরলেও গরমে খানিকটা ঘেমে গিয়েছে থ্যাঙ্কস মিথিলা। বলে সে শরবতটা তুলে নিল। মিথিলা অন্য পাশের সোফায় বসে নিজের দামি স্যামসাং ব্র্যান্ডের ফোন তুলে কিছু করতে করতে জানালো,
রাহাত তো অফিসে আর ইহান কলেজে, ক্লাস টেস্ট আছে বলল। আচ্ছা সমস্যা নেই, আসুক ওরা ওদের সময় মতো। ও, আপনার তাহলে তারা নেই, ভালোই হলো তবে। মুখে বলল মিথিলার চেহারার বিতৃষ্ণাটুকু ইরামের নজর এড়ালো না একটুও। ঠিক এই শঙ্কাটাই করছিল সে, নিজেকে কেমন ছোট মনে হচ্ছে, অথচ আপাতত এছাড়া তার কাছে দ্বিতীয় কোনো উপায় নেই। সকালের কাহিনী গড়িয়ে দুপুর হয়ে গেল। মিথিলা রান্নাঘরে ব্যস্ত সময় কাটিয়েছে। মুরগি এবং ইলিশ মাছ ভেজেছে, সঙ্গে পোলাও। ইরাম তাকে সাহায্যের আবেদন জানালেও সে নাকচ করে দিয়েছে। মেহমানদের দিয়ে নাকি কাজ করাতে হয় না, অনায়াসে বাড়ির সদস্যকে মেহমান হিসেবে সম্বোধন করার বিষয়টা ইরামের আত্মসম্মানে ঘা দিলেও প্রতিবাদ করলো না সে, বরং মিথিলার 2 যমজ ছেলেকে সুন্দর মতো খাইয়ে দিল, যারা মায়ের কাছে খেতে একদমই চায় না। তারা ঠিকই ফুপুর কোলে বসে অত্যন্ত আদরে গদগদ করে খাবার খেয়ে নিল। মিথিলা আর চোখে দেখলেও কোনো মন্তব্য করলো না। রান্না বান্না শেষ হয়ে গেলে গোসল সেরে সালোয়ার কামিজ পরে নিচে নেমে এলো মিথিলা। ছেলেদের ভরা পেটে ঘুম পাড়িয়েও রেখে এসেছে, অথচ ইরাম তখনও বসার ঘরে সোফায় বসে আছে। তাকে ভেতরের রুমে গিয়ে কাপড় বদলানোর কিংবা বিশ্রামের কোনো আহ্বান মিথিলা জানায়নি, জানাবেও না। তার স্বামী রাহাতকে এসে আগে বিষয়টা মিটমাট করতে হবে। কেন এসেছে এই ডিভোর্সি মেয়েটা? মিথিলা কি বোঝে না নাকি স্বামীর ভাত কপাল থেকে উঠে গেছে, এখন ভাইয়ের অন্ন ধ্বংস করার ধান্দা, উপরন্তু একটা বাচ্চা ফ্রি। এত কিছু ভাবনা চিন্তা মিথিলার মাঝে চললেও সে ভদ্র গলায় ডাকলো, আপু কতক্ষণ ধরে বসে আছেন? আসুন টেবিলে, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ, ক্ষুধা তো একটু লেগেছেই। ইজান এখনো ঘুম থেকে ওঠেনি, তাই বেশি দেরি করলো না। ইরাম ছেলে ঘুমে থাকতেই কাজ সেরে ফেলতে হবে তার। টেবিলে গিয়ে বসলো সে। মিথিলা বেশ ভালোভাবে তার খাবার বেড়ে দিল প্লেটে। ইরাম হাত ধুয়ে ভাত মাখতে মাখতে বলল, বাবুরা ঘুমিয়েছে? হ্যাঁ, আপনি খান, আর একটু ঝোল দেই আপনাকে? আরে না না না, যথেষ্ট। তুমি দারুণ রান্না করো মিথিলা। আপু, দ্য হেল ইউ আর ডুইং ইন মাই হাউস? ইরাম সবেমাত্রই ভাতের প্রথম লোকমাটা মুখে দিতে যাচ্ছিল, তখনই পুরুষালী তেজি কণ্ঠটা ভেসে এলো। পিছনে ফিরে তাকালো সে। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকেছে গাট্টা গোট্টা এক পুরুষ, এখনো যুবক শ্রেণীর, মাঝে পড়ে বয়স এবং চেহারা। ইরামের মতোই নাকটা খাড়া, চিবুকের নিচে ছোট্ট একটা আঁচিল, নেভি ব্লু স্যুট পরনে, হাতে ব্রিফকেস, ভ্রু কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। ইরাম ভাত রেখে চেয়ার ছেড়ে উঠে পড়ল। রাহাত ভাই। প্লিজ আমাকে ভাই বলে ডাকবেন না আপু। ইরাম জমে গেল নিজের জায়গায়, প্রসারিত নয়নে তাকিয়ে রইল নিজের ভাইয়ের দিকে। রাহাত এগিয়ে এসে ঠাস করে ব্রিফকেসটা ফ্লোরের উপরে রেখে দিল, অতঃপর নিজের গলায় বাঁধাটাই ঢিলে করতে করতে অসন্তুষ্ট চোখে সোফায় ঘুমিয়ে থাকা ইজানকে দেখলো, বলল, সাবধান করেছিলাম আমি তোমাকে, একটুখানি মানিয়ে নিয়ে চলো। তুমি আমার কথা শোনোনি আপু, তুমি চলেছো তোমার মর্জি মতো। বারবার বলেছি আমি, একলা একটা মেয়ে মানুষ সমাজে চলতে পারে না, মহিলা মাত্রই পুরুষ দরকার। কিন্তু তুমি মহিষী নারী কিনা? এখন কেন এসেছো আমার কাছে? কি চাই তোমার আমার বাড়িতে? তোর বাড়ি? ভাই, এটা কি আমার বাড়ি নয়? আমার মায়ের বাড়িতে আমি আসতে পারি না? রাহাতের ভ্রু জোড়ার কুঞ্চন বাড়ল, কোমরে দুহাত রেখে সে দাঁড়ালো শক্ত ভঙ্গিতে। আপু আমার সব আপু আমার সব আবেগ চর্চার সময় নেই। তুমি সেই সকালে এসেছো, লাগেজ দেখতে পাচ্ছি, এর অর্থ তোমার যাওয়ার কোনো প্ল্যান নেই। সোজা সাপটা আমাকে বলে দাও, কি চাও তুমি? ইরাম একটা শক্ত ঢোক গিলল। আজও তার মনে পড়ে সামনে দাঁড়ানো এই পুরুষটা চুল আঁচড়ে দিত সে মায়ের মতন, মুখ তুলে ভাত খাইয়ে দিত কলেজে পাঠানোর আগে। আজ সেই ছেলেটা তার সামনে দাঁড়িয়েছে পুলিশের দারোগার মতো, যেন ইরাম অপরাধী। মাথা ঝাঁকালো সে। জগতে আপন বলে কিছু হয় না, সেটা তার চাইতে ভালো কেই বা বুঝে। চোখে পানি আসতে চাইলেও তার রুখে খানিকটা হিমশীতল দৃষ্টিতে সামনে তাকালো ইরাম। দৃঢ় গলায় বলল, আমি এখানে থাকতে এসেছি, বেশ কিছুদিন থাকবো ইজানকে নিয়ে। কতদিন বলতে পারছি না, যতদিন না একটা কাজ পাই আর ভালোভাবে কোথাও সেটেল হতে পারি ততদিন। আর ইজানকে একটু ডাক্তার দেখাতে হবে বেশিক্ষণ, বেশ কিছু টাকার দরকার আমার। তুই আমাকে ধার দে, আমি ধীরে ধীরে শোধ করে দিব। এক্সকিউজ মি আপু, সরি আপু, বাট আপনার কি মনে হয় টাকা গাছে ধরে? এতক্ষণ ধরে নীরবে থাকা মিথিলা অবশেষে নিজের আসল রূপ নিয়ে সামনে আসলো। ঠিক নিজের স্বামীর পাশে দাঁড়িয়ে ইরামের মুখোমুখি হলো। আপু, আপনাকে এখনো আপু ডেকে সম্মান দিয়ে কথা বলছি আমি, কিন্তু আপনার মনে হয় না আপনি আমাদের দেওয়া এই সম্মানটা টেক অফ গ্র্যান্টেড ধরে ফেলেছেন? আমার আর রাহাতের পক্ষ থেকে আপনাকে বারবার বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে নিজের বৈবাহিক সম্পর্কটা না ভাঙতে। আপনার একটা ছোট্ট দুধের শিশু আছে, সেই চিন্তাটাও আপনি করলেন না। নিজের ইচ্ছা মতো জানোই তাই করেছেন। এখন যখন ঠেকায় পড়েছেন তখনই এখানে এসে হাজির। ইরামের দিকে এক পা এগুলো মিথিলা বলতে লাগলো, আমার কথা শুনতে হয়তো
আপনার খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, এটাই সত্য। আপনার বোঝা উচিত ছিল একজন ডিভোর্সি হওয়ার মানে কি। আপনি বাচ্চা না, ভালোই বোঝেন। এখন এই বাড়িতে আস্তানা কাটতে চাইছেন, বুঝি না মনে হয় আমরা। আজ বলছেন কিছুদিন, আগামীকাল বলবেন আরও কিছুদিন, এরপর সেই কিছুদিন আর কোনোদিন শেষ হবে না। আপনার জন্য এই পরিবারের বদনাম হবে। আমার নিজের ছোট ছোট দুটো বাচ্চা আছে, ওদের উপর আমি আপনার জন্য কোনো আজ আসতে দিতে পারি না, তাই না? সমাজে আমাদের একটা নাম আছে, ইজ্জত আছে, সেটা আপনার জন্য ধুলের হতে পারে না। নিজের স্ত্রীর কথায় সাই জানালো রাহাত। মিথিলা ঠিক বলেছে। আপু, তোমার আমার একটা দিকও ভাবা উচিত। এত বড় সংসারটা এখন আমি একাই চালাচ্ছি। নিজের ছোট্ট দুটো ছেলে, ইহানের পড়াশোনা, সাংসারিক খরচ তোমার থেকে ভালো কেউ বোঝে না। আমার 70,000 টাকা বেতনের চাকরিতেও হিমশিম খেতে হয়, তখন মিথিলা হেল্প করে। আমি চাই না আমার স্ত্রীকে আমার জন্য কোনো কষ্ট সহ্য করতে হোক। তোমার বুঝতে হবে আমার জীবনটাও সহজ না। তুমি একা হলে তাও একটা কথা ছিল, আমি দরকার হয় অন্য জায়গায় তোমার জন্য একটা রুম নিয়ে দিতাম, কিন্তু আমার বাচ্চাকে টানার ক্ষমতা আমার নেই। স্তব্ধ হয়ে চেয়ে রইল ইরাম। মুখের কথা তার মুখেই রয়ে গেল। হাতে ঝোল শুকিয়ে গেছে, অথচ ভাতটুকু আর মুখে তোলা হয় না। খানিকটা উত্তেজনার শব্দে এর মধ্যে ইজান নড়ে চড়ে উঠেছে উল্টো ঘুরে, তাই তাড়াতাড়ি করে বাটিতে হাত ধুয়ে নিল ইরাম। শাড়ির আঁচলে হাত মুছে দ্রুত এগিয়ে গিয়ে সোফা থেকে ছেলেকে কোলে তুলে নিল। তার বুকে মুখ গুজে কুইকুই শব্দ করতে থাকলো ইজান। ছোট্ট অংশকে দোলাতে দোলাতে ইরাম বলল, তুই ঠিক বলেছিস ভাই। দামি ব্র্যান্ডেড ফোন আর ব্র্যান্ডেড ফার্নিচার কেনার পর আসলেই বোনকে দেওয়ার মতো টাকা বাঁচে না। হাতের মুঠো শক্ত হয়ে গেল রাহাতের। প্রথমবারের মতন তার শক্ত চেহারায় বিষাদের ছায়া পড়ল। ছেলেকে নাড়াতে নাড়াতে ইরাম সূক্ষ্ম হেসে জানালো, ভেবেছিলাম আজকে রাতটা অন্তত নিজের মায়ের বাড়িতে জায়গা হবে। জন্ম থেকে এখানেই বড় হয়েছে কিনা একটু অধিকার তো আছে বল, কিন্তু যেখানে আমার হাতের ভাত হাতেই শুকিয়ে যায় সেখানে অধিকারের বায়না বিলাসিতা। আপু, রাহাত এগিয়ে আসতে চাইলো এক পা, অথচ পাশ থেকে মিথিলা তার বাহু চেপে ধরলো। ওখানেই জমে গেল সে, শুধু তাকিয়ে রইল নিষ্পলক। দৃশ্যটা পরিহাসের হাসিতে ছেয়ে ফেললো ইরামের ঠোঁট। আর দাঁড়ালো না, সেই বাড়ির বাতাসে দম বন্ধ হয়ে যাচ্ছে। এক হাতে ইজানকে বুকে চেপে অন্য হাতে লাগেজ টেনে দরজার দিকে এগুলো ইরাম। মাঝপথে থামলো, ঘুরে একবার পিছনে তাকালো নিজের ভাইয়ের দিকে। মহান আল্লাহ যদি তোকে কোনোদিন মেয়ের সন্তান দেয় তবে জেনে রাখিস ভাই আমার, একটু থেমে এসে যুক্ত করলো, মেয়েদের একটাই ঘর, কবর। রাত প্রায় 2টা বেজে এসেছে, অথচ এই স্থানের উত্তেজনায় বোঝা দুষ্কর। তীব্র মিউজিক এবং বিটের তালে তালে দুলছে যেন গোটা পৃথিবী। তরুণ তরুণীদের উন্মত্ত হুঙ্কার, বাঁধনহারা নাচ এবং দক্ষভাবে বিট নিয়ন্ত্রণ করে বাজানো মিউজিকে কেঁপে কেঁপে উঠছে চারিপাশ। লাল নীল বাতির ঝলকে চোখ ধাঁধিয়ে যায়। অ্যালকোহলের কড়া ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে বাতাসে। অনেকের হাতে মোবাইল ফোন পার্টির দৃশ্য ধারণ করে চলেছে। সকলের মনোযোগ আবদ্ধ সামনের ডায়াসের উপর কন্ট্রোল প্যানেলে পাশে দাঁড়ানো ছেলেটার দিকে। পরনে একটা পোলো টি শার্ট এবং ব্যাগি জিন্স। লেদার জ্যাকেটটা খুলে ফেলে রেখেছে পানির বোতলের সঙ্গে। সাদা আলোয় ফোয়ারা ছুটছে তার মাথার উপর থেকে, তাতে তার গলা এবং উজ্জ্বল চেহারায় এ জমা ঘামের ফোঁটা চিকচিক দ্যুতি ছড়াচ্ছে। দ্বিগুণ আকর্ষণীয় লাগছে তাতে তাকে দেখতে। হাফাতা পোলো শার্টের কারণে যখনই কন্ট্রোল প্যানেলের বাটনগুলো নিয়ন্ত্রণ করছে, ইকুইলাইজার কমাচ্ছে বাড়াচ্ছে, তখনই তার শক্তিশালী বাইসেপস চোখে পড়ছে। অন্য হাতে কানে ধরে রেখেছে হেডফোন। মিউজিকের তালে তালে শরীর দুলছে তার। তরুণীদের ভিড় ঠিক ডায়াসের আশেপাশে, সকলে ব্যস্ত মুহূর্ত ক্যামেরা বন্দি করতে। বোতাম নামিয়ে হঠাৎ করে মাঝপথে মিউজিকের গতি কমিয়ে দিল সে। নীরব উত্তেজনা ভর করলো গোটা জায়গায়। প্রত্যেকটা চোখ আবদ্ধ তার পানে। ছেলেটা এক হাত তুলে নেড়ে মাউথপিস অন করে চিৎকার করে বলল, কাম অন এভরিবডি, লেটস ড্যান্স দ্য নাইট অফ উইথ ডিজে। আলাদিন সমস্বরে গর্জে উঠল জনসমুদ্র ও বিরাট হাসলো সে। তাতে মাড়ির দুই পাশে থাকা দুটো ছোচালো দাঁত নজরে পড়ল তীক্ষ্ণ সুচারু। অন্যরকম একটা আবহের প্রকাশ ঘটায় তা। আরেক দফায় চেঁচিয়ে উঠল সে, ইয়েস, ডিজে আলাদিন ডিজে, আলাদিন কাম অন ইয়াহু। এবার বিটটা ড্রপ করলো সে। বিকট জোরালো আওয়াজে বুক কেঁপে উঠল। সঙ্গে সহস্র মানুষ লাফিয়ে উঠল উন্মত্ত উত্তেজনায়। এত কিছুর মাঝে নিজের পকেটে ভাইব্রেট হতে থাকা ফোনটার অস্তিত্ব ঠিকই টের পেল সে। বোর্ডে মিউজিক কন্টিনিউ রেখে হেডফোন নামিয়ে অপর হাতে দ্রুত ফোনটা রিসিভ করলো সে। হ্যাঁ মম, এখনো শো শেষ হয়নি, বাড়িতে আয়, তোর সাথে জরুরি আলাপ আছে। তুমি কি বলছো? আমি কিছুই শুনতে পাচ্ছি না। ওকে, নাও গুড নাইট, মোস্ট গর্জিয়াস মম অন প্ল্যানেট আর্থ। স্লিপ টাইট অ্যান্ড নেভার কল মি ব্যাক। লাভ ইউ। ফোনটা কেটে দিল সে।
একপাশে ছুঁড়ে ফেলে নব উদ্যমে কাজে মনোযোগ দিল। যত বিট বাড়ল ততই বাঁধনহারা হয়ে নেচে উঠল গোটা জগৎ। ডিজে আলাদিন, আসল নাম সাইবান আলাদিন। প্রফেশনের ক্ষেত্রে আলাদিন টাইটেলটাই ব্যবহার করতে হচ্ছে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সাইবান। তার অনন্য নামটার জন্যে অবশ্যই সবসময় বন্ধু মহলে খোঁটা খেয়ে এসেছে সে। এই যেমন আজ শোয়ের পরপরই যখন ডাফল ব্যাগ হাতে বেরিয়ে আসলো তখনই সামনে থেকে ডাক ছুটে এলো। কি রে আলাদিন, তোর চেরাক কোথায়? রাস্তার ধারে পার্ক করে রাখা গাড়ি বনেটের উপরে বন্ধুদের আড্ডা জমেছে। পা এলিয়ে বাংলার শেষ নবাবের ভঙ্গিতে শুয়ে আছে নীরব। তার শিষ্য আফনান নিজের বিরাট ইঁদুরে দাঁত খেলাচ্ছে। গ্রুপের তুলনামূলক ভদ্র সদস্য অনুরাগ গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আরো কয়েকজন ছেলে আছে যারা মাঝে মাঝে এর সাথে থাকলেও ঠিক উল্লেখ করার মতো বন্ধু নয়। বিশেষ কাছের এই কয়েকজনই। সাইবান নিজের আধভেজা চুলে আঙ্গুল চালিয়ে গাড়িটার কাছে এসে দাঁড়ালো। একেবারে অতর্কিতে শপাত করে আফনানের পিছনে চটাস চটাস দুটো চপাটে বসিয়ে বাঁকা হেসে বলল, এই যে আপনাদের পেছনে ভরে রেখেছি, খুঁজে দেখবি? তিন তৌবা, তিন তৌবা, তিন তৌবা। আতকে উঠল নীরব। অপরদিকে নিজের পিছন ডলতে ডলতে আফনান আঙ্গুল তুলে অভিযোগ জানালো, আমি শিওর এই ব্যাটার জেন্ডারে প্রবলেম আছে। তোরা লিখে রাখ আমার কথাটা। পুরুষের শরীরের ভেতর আসলে ও একটা ভাইয়া আপু। দাঁতে ঠোঁট কামড়ে আফনানের উপর ঝুঁকে এলো সাইবান। ঘাড়ে চিবুক রেখে বন্ধুর চোখে তাকিয়ে হঠাৎ করে তর্জনী তুলে ছুঁয়ে দিল সে আফনানের কপাল। সে লম্বাটে আঙ্গুল বয়ে নামলো ঘাড় অব্দি। হিসিয়ে উঠে জিভে ঠোঁট ভিজিয়ে সাইবান গান ধরল, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, হায় দোহাই লাগে মুক্তি তোমার আঁচলে ঢাকো, আমি চেঞ্জ হারাবো, ডেট হয়ে যাব, সেভ করতে পারবে না কেউ। কিস করে ফেলবে। এই এই, কেউ ওকে থামা, ও আমাকে কিস করে ফেলবে। আহ! সাইবান নিজের মুখটা আফনানের কাছাকাছি নিতেই লাল টকটকে হয়ে বান্দা লাফিয়ে সরে গেল। ঠাস করে বাড়ি খেলো গাড়ির বডিতে। কোমর চেপে ধরে হাঁটু ভেঙে আধা বসা হয়ে পড়ল সে রাস্তার মাঝে। বৃদ্ধাঙ্গুলে নিজের ভেজা ঠোঁট মুছে নিয়ে হাসতে হাসতে নীরবের দিকে তাকালো সাইবান। চেরাগ লাগবে তোর? বের করবো স্যালাইন? ও ভাই, আমাকে ছেড়ে দে, আব্বা কেঁদে বাঁচি। আমার গার্লফ্রেন্ড জানতে পারলে এবার আর ওকে কিছুতেই বিশ্বাস করাতে পারবো না আমি গে না। দুহাত জুড়ে হাহাকার করে উঠল নীরব। তার সুন্দর নামটা সাইবান মুখে নেয় না। নীরব শব্দের ইংরেজি অর্থ সাইলেন্ট, কিন্তু সেটা বেশি সুন্দর শব্দ বলে পছন্দ না। সাইলেন্টকে বিকৃত করে সে বানিয়েছে স্যালাইন। এমন আজগুবি কাণ্ড তাদের বন্ধু মহলে একমাত্র সাইবানের দ্বারাই সম্ভব। সব থেকে সুদর্শন, সব থেকে মজাদার, সব থেকে জোকার, সব থেকে সিরিয়াস, সব থেকে রাগী, সব থেকে দয়ালু, সব থেকে আত্মার বন্ধু, সবটাই সাইবান আলাদিন। তোদের সারাদিন সব ফাতরামি করা ছাড়া আর কাজ নেই ভাই। এতক্ষণে মুখ খুলল চুপচাপ সদস্য অনুরাগ। সাইবান ততক্ষণে নীরবকে ঠেলে গাড়ির বনেটের উপর উঠে বসেছে। পকেট থেকে সিগারেট বের করে নীরবের কাছ থেকে লাইটার নিয়ে ধরাতে ধরাতে সে বলল, হ্যাঁ অনুরাগ দাদা, দরবেশ বলেছেন বালকগণ ফাতরামি করিও না, শুধু বলো ফা আর এগিয়ে যাও। জীবনে একটা ঠাড়া পড়া আছাড় খাও। অট্টহাসির রোল পড়ে গেল চারিপাশে। গড়াগড়ি খেলো এক একজন। গম্ভীর অনুরাগ অবধি হাসতে বাধ্য হলো। মাথা ঝাঁকিয়ে শেষমেশ সে সাইবানকে বলল, তুই কোনোদিন টায়ার্ড হোস না পড়েও? না ব্রো, কারেন্টে আমার শরীরে ছিনিমিনি করে। এইসব কারেন্ট হলো বিবাহ বাসরের পূর্ব লক্ষণ। বিজ্ঞের ভঙ্গিতে কথোপকথনে যোগ দিল নীরব। সাইবান হাঁটুর উপর হাঁটু তুলে বসে সিগারেটে লম্বা টান দিয়ে ধূসর ধোঁয়া ছাড়ল বায়ুতে। তারপরে খিলখিল করে হেসে উঠল। বিবাহ আমি? ও মা, এতে খ্যাক করার কি আছে? বিয়ে শাদী করবি না তুই? সারা জীবন কুমার থাকবি, নাকি আবার জীবনটা চেরাগের দৈত্যের সাথে কাটানোর প্ল্যান করছিস? এতক্ষণে সম্বিত ফিরে পাওয়া আফনান বলল পাশ থেকে। সাইবান সিগারেটে পরপর কয়েকটা শুকটান দিয়ে আফনানের কাঁধে হাত জড়িয়ে কাছে টেনে বলল, শোন দোস্ত, এইসব বিয়ে শাদী হলো একটা স্ক্যাম, বুঝেছিস? কি সুন্দর মজায় মজায় লাইফ যাচ্ছে বল। কোনো দরকার আছে বিয়ে নামক শিকল গলায় জড়িয়ে সেটা অন্য একটা মেয়ের হাতে তুলে দেওয়ার? তাছাড়া আমি বিয়ে করব সবার পরে। তোরা যখন বাপ দাদা হয়ে যাবি তখন আমি হব তোদের মেয়েদের সুগার ড্যাডি। কি ডেঞ্জারাস মাল ভাই, তোর সাথে আমার আজকে থেকে ডিভোর্স। আতকে উঠে বলল নীরব। তাতে অট্টহাসি হেসে নিজের সিগারেটে মনোযোগ দিল সাইবান। অনুরাগ এবার হাততালি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলো। ওকে গাইস, রাত 3:30 বাজছে। কারো বাসায় যার প্ল্যান আছে নাকি এখানে টাল হয়ে থাকবেন? আগে ভাগে বলে দিচ্ছি, আমি কিন্তু পার্সেল করে আপনাদের সবাইকে যার যার বাসার দরজা ডেলিভারি দিয়ে আসতে পারবো না।
আগে অনেকবার ধরা খেয়েছি। কেলোর কীর্তি করবেন আপনারা, আর আপনাদের আব্বা আম্মার কাছে ধরা খাবো আমি। হুম, অনেক হয়েছে মুরব্বী। ওই যে দাদা কথা শুরু করেছে, দাদার কথা শুনতে হবে, ঘরে ফিরে যেতেই হবে। বলেই গাড়ির বনেট থেকে লাফিয়ে নেমে পড়ল সাইবান। একটা সিগারেট শেষ, আরেকটা তুলে ঠোঁটে গুজে বাকিদের উদ্দেশ্যে হাত টানল সে। মা জননী আমার ফোনের উপর ফোন দিয়ে মাথা নষ্ট করে দিয়েছে, তাই আমি আগে গেলাম। লাভ ইউ গাইস, কিস ইউর গার্লফ্রেন্ডস, সালাম ইউর প্যারেন্টস অ্যান্ড শিট অন টয়লেটস, নট ইন ইউর প্যান্টস, বাই। অনুরাগ গেল সাইবানের পিছু পিছু বেশ কিছুটা দূরত্ব এগিয়ে দিয়ে আসতে। বাকিরা পেছনে বসেই হাসি মুখে চেয়ে রইল। এই ছেলেটার মাঝে অদ্ভুত ক্ষমতা আছে, হাসি বিলানোর ক্ষমতা, যা সবাই পারে না। সাইবান যখন বাড়িতে ফিরল তখন পূব আকাশে আলো ফুটতে শুরু করেছে। কমলা রশ্মি ছড়িয়ে যাচ্ছে রংধনুর মতো। নিজের গাড়িটা সে গ্যারেজে পার্ক করলো। ঠোঁটে তখনও সিগারেট ঝুলছে। আজকে রাতের 3 নাম্বারটা মাঝ রাস্তায় ধরিয়েছে। সিগারেট নিয়ে ভেতরে ঢুকলে তার অভিজ্ঞ ডাক্তার জননী আর আস্ত রাখবেন না। সেই ভেবে সে গাড়িতে বসে পুরোটা ফুঁকে শেষ করে এরপর বাইরে এলো। তার কন্ট্রোল বক্স, যন্ত্রপাতি, অন্যান্য জিনিস সব গাড়ির পেছনে আছে। সেসব পরে বের করা যাবে। আপাতত শুধু ডাফল ব্যাগটা নিয়ে বেরোলো সে। লম্বা একটা ঘুম দিতে হবে, শরীর আর চলছে না। হেলে দুলে শীষ বাজাতে বাজাতে বাড়ির দরজায় গিয়ে পৌঁছালো সে। রাতে দরজাটা বন্ধ থাকে তার কাছে, তাই সবসময় অতিরিক্ত চাবি থাকে। সেটা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে সাইবান অবহেলায় ডাফল ব্যাগটি ছুঁড়ে ফেললো সোফায়। নিজের জ্যাকেট খুলে নিতে নিতে এগুলো কিচেনের দিকে। তার জন্য ফ্রিজে সবসময় কোল্ড ড্রিঙ্কস বোঝাই করে রাখা হয়। খেয়ে খেয়ে মাথাটা ঠান্ডা করে একেবারে সোজা বিছানায় যাবে, এমন পরিকল্পনা থেকেই কিচেনের কাছে যেতে মৃদু শব্দ কানে এলো সাইবানের। শীষ বন্ধ হয়ে গেল তার। কারো হেঁটে চলার আওয়াজ, সঙ্গে কাচের পিরিচে চামচ ঠেকানোর টুংটাং মিষ্টি ধ্বনি। তার মা সাধারণত এই সময় জেগে থাকেন না, কাজের মেয়েটা থাকতে পারে তেমন একটা পরোয়া না করে কিচেনে ঢুকলো সাইবান। সামনে অপ্রত্যাশিত দৃশ্যটি তাকে ক্ষণিকের জন্য জমিয়ে দিল। কিচেন কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে এক রমণী, হালকা গোলাপি সুতির শাড়ি, জড়ানো শরীরে, চুলগুলো খানিকটা অগোছালো, শ্যামবর্ণ চেহারায় অদ্ভুত একটা মলিনতা। শরীরটা প্রয়োজনের তুলনায় একটু বেশি রুগ্ন। ফিনফিনে কবজিতে অতিরিক্ত বড় সাইজের চুড়ি দেখে বোঝা যায়। এক হাতে কাঁথায় মোড়ানো কিছু একটা ধরা, বাচ্চা বোধহয়। অপর হাতে কাউন্টারের উপর রাখা একটা পিরিচ থেকে ছোট ছোট করে কাটা কিছু স্ট্রবেরি কাটা চামচ দিয়ে তুলে খাচ্ছে সে নিঃশব্দে। কোলের বাচ্চাটাকে আলতোভাবে দুলিয়ে যাচ্ছে শরীরের সাথে সাথে। সাইবান চেয়ে রইল দীর্ঘক্ষণ। তার উচ্ছল চেহারায় হুট করে একটা প্রগাঢ় শীতল ছায়া ভর করলো। একদম নির্বিকার ভাবে সে বলে উঠল। ইরাম আপু, চমকে গিয়ে মুখ তুলে তাকালো ইরাম। খানিকটা প্রসারিত দৃষ্টিতে দেখলো সামনে দাঁড়ানো ছেলেটাকে। না চাইতেও আপাদমস্তক পর্যবেক্ষণ করতে বাধ্য হলো। নিতান্তই কম বয়সী, আধুনিক গোছের তাগড়া যুবক, বেশভূষায় স্পষ্ট। একটা টি শার্ট আর ঢোলা কালো জিন্স পরনে, সেটার আবার হাঁটুর দিকটায় ছেঁড়া। ফ্যাশনটা চেনা ইরামের, রিপড জিন্স বলে ওটাকে। যদিও ছেঁড়া কাপড় পরার কোনো অর্থ ইরাম খুঁজে পায় না। ছেলেটার মুখটা তীক্ষ্ণ, একদম ক্লিন শেপ। ত্বকের রংটাও হলদেটে ফর্সা, ঠিক চন্দন কাঠের মতন। বাংলাদেশি প্রবীণদের জন্য একদম আদর্শ চেহারা, যার জন্মের পরেই হয়তো বলা হয়েছিল ঘরে চাঁদের টুকরো এসেছে। বাড়াবাড়ি রকমের পুরুষালী সৌন্দর্য, যা একদম পছন্দ নয় ইরামের। হালকা ভেজা চুলগুলো তার কপাল ছড়িয়ে আছে, তাতে ঢাকা ভ্রুতে স্পষ্টতই জলজল করছে একটা ধাতব রিং, আইব্রো পিয়ার্সিং। আরেকটা অপছন্দের জিনিস, অরণ্যের পরে এই একটা মানুষ যার বাহ্যিক অভাব ইরামকে কেমন যেন দমবন্ধকর অনুভূতি দেয়। আগে এতটা হতো না, তবে অরণ্যের সাথে সংসার করার পর জিনিসটা বেড়ে গিয়েছে ট্রমার মতন। নিজের অস্তিত্বগুলো চেপে ইরাম হালকা গলায় বলল, ভালো আছো আলাদিন? সাইবানের দুহাতের মুঠো শক্ত হয়ে এলো। তাকে এই নামটাই বাড়িতে কেউ ডাকে না, কারণ ছোটবেলা থেকেই খ্যাপানোয় হম্বিতম্বি করতো সে। তাই পরিবার আর চেনা পরিচিত সকলেই তাকে সাইবান বলেই ডাকে। পারিবারিক সদস্যদের মধ্যে একমাত্র ইরাম মেয়েটাই তাকে আলাদিন বলে ডাকে। অনেকবার মানা করেছে সে, অথচ মেয়েটা বারবার তাকে বলে এসেছে এই আলাদিন নামটা নাকি সুন্দর। আপনাকে দেখতে পাবো ভাবিনি। মুন্সি বাড়িতে বেড়াতে এসেছেন? বলতে বলতে হেঁটে ফ্রিজের কাছে গেল সাইবান। ভেতর থেকে একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান বের করে চুমুক দিল। কৌতূহলী দৃষ্টিতে পেছনে তাকালো। যেখানে দাঁড়িয়ে আছে ইরাম, তার বুকে অতি যত্নে ঠেকিয়ে রাখা ছোট বাচ্চাটার মুখ দেখা যাচ্ছে না, অথচ হঠাৎ করে সাইবানের দেখতে ইচ্ছা করছে। না, বেড়াতে আসিনি, থাকতে এসেছিলাম। থাকতে পারিনি তাই চলে যাচ্ছিলাম। তখন খালামণির সাথে দেখা, সেই নিয়ে এসছে তোমাদের বাসায়। ইরাম অতি সৎ জবাব শুনে চুমুক দেয়ার মাঝপথে কেসে উঠল সাইবান। সে আজ করতে পেরেছিল ঘটনাটা কিছুটা এমনই হবে। ওই বাড়ির মানুষগুলোর সঙ্গে
তার পরিবারের সম্পর্ক বিশেষ ভালো নয়। বহু বছর যাবৎ সাইবান স্কুলে থাকতে ইরাম এই বাড়িতে আসা ছেড়ে দিয়েছিল, আজ এসেছে। তার মানে ঘটনা গুরুতর কিছুই, তবে এইভাবে স্বীকার করে নিবে সেটা সাইবান আন্দাজ করেনি। কয়েক মুহূর্ত সে বুঝতে পারল না সে কিভাবে ইরামের সাথে কথা বলবে। 5 বছরের বেশি হয়েছে তার ইরামের সঙ্গে কথা হয় না। বিয়েতে অবশ্য নিমন্ত্রণ পেয়েছিল, মায়ের জোরাজুরিতে গিয়েছিল 1 ঘন্টার জন্য। অন্যান্য অতিথিদের মাঝে দূর থেকে এক পলক বউ সাজে ইরামকে দেখে চলে এসেছে, এইটুকুই। বিয়ের পর তো একদমই যোগাযোগ হয়নি। সত্যি বলতে ইরামের অস্তিত্ব সে ভুলেই গিয়েছিল প্রায়। আজ দেখে একে অপরকে কেমন যেন অপরিচিত লাগছে। সে নিশ্চিত ইরামেরও তেমনটাই লাগছে। থাকতে এসেছেন মানে? আর ওটা আপনার বাচ্চা? তর্জনী তুলে ইজানের দিকে ইঙ্গিত করলো সাইবান। ইরাম এবার সোজা হয়ে দাঁড়ালো, বুকে লেপ্টে থাকা আধঘুম ইজানকে আরেকটু তুলে ভালোভাবে ধরে জানালো, ওর নাম ইজান। ও, ম্যাচ করেছে আপনার সাথে। ইরাম, ইজান। থ্যাঙ্কস। থাকতে এসেছেন এটার অর্থ বললেন না। আপনার হাজবেন্ড কোথায়? আমাদের 3 মাস আগে ডিভোর্স হয়ে গিয়েছে। আরেক দফায় ঝটকা খেলো সাইবান। আজ তার সাথে হচ্ছেটা কি? এই ইরাম মেয়েটা কি পণ করে এসেছে তাকে অবাকের উপর অবাক করবে? নিজের ডিভোর্সের কথাও কেউ এত স্বাভাবিকভাবে কেমন করে বলে? এই তাহলে কারণ মুন্সিবাড়িতে তার জায়গা না হওয়ার? বাঁকা একটা হাসি ফুটলো সাইবানের ঠোঁটে। একদম হঠাৎ করে সে বলল, আপনি তাহলে ফাইনালি বুঝতে পেরেছেন অসহায়ত্বের মানে? ভ্রু উঁচু হলো ইরামের। সাইবানের কথার ধাঁচটা তার ভালো লাগেনি। ইজানকে এ কাথায় আড়াল করে নিয়ে সে সরাসরি তাকালো ছেলেটার দিকে। তুমি কি বলতে চাইছো আলাদিন? পরিষ্কার করে বলো। এটাই যে মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সবকিছু থাকার পরও মনে হয় তার কাছে কিছুই নেই। নিরেট একাকিত্বের ভয় তাকে ঠুকরে শেষ করে। সাইবান দুহাত মেলে খানিকটা নাটকীয় ভঙ্গিতে বলল। তার ঠোঁটের হাসিটা ক্রমশ বিস্তৃত হলো। সুচারু চোখে ইরাম আরেক নজর আড়ালে থাকা ইজানকে দেখে সে যুক্ত করলো, আপনি অবশেষে একাকিত্ব টের পেয়েছেন। যাই হোক, এনজয় দ্য নাইট। আমার ভীষণ ঘুম পাচ্ছে। ভাগ্যে থাকতে পরে দেখা হবে। দুহাতে স্যালুট ঠুকে শীষ বাজিয়ে বেপরোয়া ভঙ্গিতে কিচেন থেকে বেরিয়ে গেল সাইবান। ইরাম নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে ছেলেটা চলার পথে তাকিয়ে রইল। সাইবানের শেষ কথাগুলো তার ভেতরে কোথাও একটা আঘাত করেছে, যেন ছেলেটা কোনো কারণে ইরামের উপর রেগে আছে, যার সাথে ঠিক মতো কথাই হয়নি বহু বছর যাবৎ। তার অজানা ক্রোধের কারণটা ইরাম হাজার ভেবেও উন্মোচন করতে পারল না। বেশি ভাবার সময় অবশ্য সে পেল না। ইজান কেঁদে উঠতে ছেলের দিকে মনোযোগী হতে হলো তাকে। দুপুরবেলা এমনিতে শো শেষ করে এসে সাইবান সন্ধ্যার আগে ঘুম থেকে ওঠে না। তবে আজ দুপুর 2টার দিকে তার ঘুম ভেঙে গেল। অনেক চেষ্টা করলো, পুনরায় ঘুম ফিরিয়ে আনা গেল না। তাই উঠে পড়ে একটা লম্বা গোসল সেরে সে নিজের রুম থেকে বের হলো। ভীষণ ক্ষুধা লেগেছে তার। গত প্রায় 12 ঘন্টা পেটে কিছুই পড়েনি। দ্রুত এসে ডাইনিং রুমে চলে এলো। জানে খাবারের আয়োজন হবে আজ, না হলেও অবশ্য তার জন্য সবসময় হটপট ভর্তি থাকে। আজও ব্যতিক্রম নেই। টেবিল ভর্তি সুস্বাদু ও খাবারের পদে। ভাত খিচুড়ি দুটোই আছে, কারণ সাইবানের খিচুড়ি পছন্দ। ডিম ভাজা, মুরগির তরকারি, খাসির কাবাব, সালাদ আর আচার। আরো কিছু ছোটখাটো শাকসবজির পদ আছে, যেসবের প্রতি মনোযোগ দেওয়ার প্রয়োজন বোধ করলো না সাইবান। চেয়ার টেনে ধপাস করে বসে পড়ল সে। দ্রুতই প্লেটে পাহাড়ের মতন খিচুড়ি বেড়ে নিয়ে আমের আচারের দিকে হাত বাড়ালো। অপর পাশে চেয়ারে বসে ছেলের কর্মকাণ্ড দেখলেন ডাক্তার সামিয়া মুন্সি। হাসপাতালের এমার্জেন্সি থেকে তিনি আধা ঘন্টা আগেই ফিরেছেন। বিকেল নাগাদ আবার চলেও যেতে হবে বিধায় পরিপাটি শাড়ি বদলাননি। চশমার আড়াল থেকে ভ্রুকুটি করে তিনি দেখলেন কিভাবে সাইবানের ভেজা চুল বেয়ে টপ টপ করে পানি গড়াচ্ছে। কতবার বলেছি গোসলের পর ভালো মতো মাথা মুছতে হয়, নতুবা ঠান্ডা লাগবে। নিজেই উঠে গেলেন সামিয়া। রুম থেকে তোয়ালে নিয়ে এসে মায়ের কথায় পাত্তায় না দেওয়া ছেলের মাথায় চাপলেন। ধীরে ধীরে সযত্নে মুছে দিতে লাগলেন। শুকিয়ে এলো চুলের পানি। সাইবান আস্ত একটা কাবাব মুখে দিয়ে এলিয়ে বসে নিজের জননীর দিকে চেয়ে বলল, আমি মুছে ফেললে তো আবার গর্জিয়াস মমি হয়ে সুন্দর করে মুছে দিত না বলো? একজন বিউটিফুল লেডির হাতের ছোঁয়া থেকে নিজেকে বঞ্চিত করতে চাইছি না। হাতের ছোঁয়াটার মাঝে মধ্যে তোর গালে পড়লে ভালোই হয় বল। তাহলে যদি ফোনটা কল করার জন্য খোলা পাওয়া যায়। উফ মম, তুমি বোঝো না, তুমি না ডাক্তার। এই দেখো, আমি ফোন বন্ধ করে ফেললে তোমার টেনশন হয়, সেই টেনশনে তোমার রক্ত সঞ্চালন বাড়ে। রক্ত সঞ্চালন বাড়লে শরীরের ত্বক জেল্লাদার হয়, একদম লাল লাল গ্লো মারে। আপনানকে দেখেছো না, ওই যে লাল মুরগিটা, একদম ওর মতন। তখন তোমাকে দেখতে হুরপরি সখিনা বিবির মতন লাগে। আমি ইনডাইরেক্টলি তোমার সৌন্দর্য বাড়াতে ভূমিকা রাখছি, বুঝেছো? আর টেনশন নেই যে কোলেস্ট্রল বাড়ে, রক্তচাপ ওঠে, তার বেলা অর্ধেক জ্ঞান নিয়ে ঘুরিস কেন গর্ধব? ছেলের মাথায় চাটি দিতে খিলখিল করে হেসে উঠল সাইবান। অদূরে চেয়ারে বসে
দৃশ্যটি চোখ মেলে দেখলো ইরাম। কি সুন্দর একটা সহজ সম্পর্ক মা ছেলের মাঝে, একদম বন্ধুর মতন। এরকম কোনো সম্পর্ক কি সে ভবিষ্যতে ইজানের সাথে গড়তে পারবে? সামিয়া নিজের চেয়ারে ফিরে এলেন। সকলেই খাওয়া শুরু করেছে। তিনি ইরামের প্লেটের দিকে তাকালেন। কতটা অল্প পরিমাণে খাবার নিয়েছে সেটা দেখে অসন্তোষ জানালেন। ইরাম, কাজটা ভালো করছিস না মামুনি? তো শরীর তো একটা প্রয়োজন আছে নাকি? উপরোক্ত এই ব্রেস্ট ফিডিং করাস, একটু এইটুকু মাত্র খাবার শরীর নিজের চাহিদা মেটাবে নাকি অতিরিক্ত শক্তির যোগান দেবে বলতো? বলতে বলতে তিনি বেশ খানিকটা পুষ্টিকর সালাদ এবং আরো কিছু কাবাব ইরামের প্লেটে তুলে দিলেন। বেশি বেশি প্রোটিন খেতে হবে, সঙ্গে সুষমভাবে সব কিছু। তোর চেহারাটাই বোঝা যাচ্ছে প্রেগনেন্সিতে অপুষ্টিতে ভুগছিস। না খালামণি, আমি ঠিক আছি, খাচ্ছি। আস্তে করে জবাব দিল ইরাম। সাইবান নিজের প্লেটের খিচুড়ি চামচ দিয়ে খেতে খেতে একবার আর চোখে ইরামকে দেখলে বিশেষ কোনো মন্তব্য করলো না। সামিয়া খাবার বেড়ে দেওয়া সুগন্ধাকে বললেন, সুগন্ধা, আমি চলে যাওয়ার পর মনে করে কিন্তু সন্ধ্যায় ইরামকে হালকা নাস্তার সঙ্গে ফল দিবি, আর খানিকটা দই রাখবি সাথে, যেন পারফেক্ট ব্যালেন্স থাকে। আর করিমকে আমি বাজারে পাঠিয়েছি, এলে চেক করে দেখিস লিস্ট ধরে কিছু ফর্মুলা তারপর মিল্ক লিখে দিয়েছি, ওগুলো এনেছে কিনা। ঠিক আছে আম্মা, আপনি একটু টেনশন নিয়েন না, আমি সব সামলাইয়া নিব। কথোপকথন শুনে কান খাড়া করে ফেললো ইরাম। দ্রুত বলল, না না খালামণি, এত কিছু করতে হবে না তোমাকে। ইজান ঘুমিয়েছে, ওর ঘুম ভাঙলেই আমি চলে যাব। কোথায় যাবি? খালার প্রশ্নে থমকালো ইরাম। চোখ পিটপিট করে খানিকটা দ্বিধা নিয়ে শেষে উত্তর করলো, ঠিকানা তো একটা হবেই, তাই না? আমার আগের ম্যাচটা খুব সম্ভবত এখনো খালি আছে, না থাকলেও সমস্যা নেই। রুমমেট মেয়েটা ভালো, ওর সাথে কয়েকটা দিন থাকা যাবে। তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করে ফেলবো। আজীবন তো সবার জন্য ব্যস্ততাই করে এসেছিস, আর কত? ইরাম হাতের মুঠো শক্ত করে ফেললো। নিজের প্লেটের দিকে চেয়ে বলল, আর কারো কথা জানি না, কিন্তু আমি সত্যি কারো উপর বোঝা হতে ইচ্ছুক না। খালামণি, তুমি আমাকে তোমার বাসায় একটা রাত থাকতে দিয়েছো, এর কৃতজ্ঞতা আমি কেমন করে মেটাবো জানি না। আমায় আর ঋণী করো না। যার আপন মানুষরাই দায়িত্ব এড়িয়ে গিয়েছে, তার প্রতি তোমার কোনো কর্তব্য নেই। যে অসহায় মেয়েটার প্রতি সকল দায়িত্ব স্বামী, ভাই, পরিবার সবাই এড়িয়ে গিয়েছে, সেই মেয়েটার প্রতি আমার কোনো দায়িত্ববোধ নেই, কিন্তু আমার ঘরের বইয়ের জন্য আছে। থু, দাঁতের নিচে এলাচে কামড় পড়ায় ঠিক ওই মুহূর্তে ঝটকা দিয়ে উঠল সাইবান। হাতের চামচটা তার মেঝেতে পড়ে ঝনঝন শব্দ তুলল, অথচ মুখের এলাচ তার মুখে রয়ে গেল। বিস্ফোরিত দৃষ্টিতে সে তাকালো নিজের মায়ের দিকে। কি বললে তুমি মম? মাই ফিউচার ডটার ইন ল। ইয়েস, ইউ হার্ড রাইট বাডি। স্মিত হেসে ছেলেকে ঠিক তার স্টাইলে জবাব দিলেন সামিয়া। অনুরাগের বাচ্চা, তুই উগান্ডায় থাকিস কি অ্যামাজনে? এক্ষুনি আমার বাসায় আসবি তুই, ঠিক এই মুহূর্তে। ঘড়ি ধরে শুধু 20টা মিনিট দেখবো আমি। এসে আমার মমকে বোঝা, মহিলা পাগল হয়ে গিয়েছে। 30 বছর ধরে মানুষ কাটাকাটি করতে করতে ব্রেইনের মাদারবোর্ড ফেটে গিয়েছে। এই মহিলাকে তুই বোঝা অনুরাগ। সাইবানের রুমটা 2 তলায়, অথচ সেখান থেকে নিচতলা অবধি তার চিৎকার চেঁচামেচির আওয়াজ স্পষ্ট ভেসে আসছে। ছেলের দারুণ হম্বি তম্বিতে বেপাত্তা সামিয়া সোফায় বসে পা ঝুলিয়ে ঝুলে আয়েশ করে পায়েস খাচ্ছেন। মধ্যখানে বিপাকে পড়ে যাওয়া ইরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাণ্ড কারখানা দেখছে। মা ছেলের মাঝে এ কেমন দৈরত? হাসা উচিত নাকি দুঃখ করা উচিত বোঝা মুশকিল। কাজের মেয়ে সুগন্ধ অবশ্য একদম স্বাভাবিক, গুনগুন করতে করতে খাবার টেবিল গুছিয়ে নিচ্ছে, যেন আশেপাশে যা হচ্ছে তা এখানকার নিত্যদিনের ঘটনা। এমন সময় ওই মেয়ের ঠোঁটে গান আসে কিভাবে? এই বাড়ির প্রত্যেকটা মানুষই এক একটা নমুনা। প্লিজ আয়, এক্ষণ আয়। কিসের বিজনেস মিটিং তো শালা? দেখিস অনুরাগ, তুই যদি আজকে না আসিস, তোর ফটো পোস্টারে ছাপিয়ে আমি সারা শহরের দেয়ালে সেটে দিয়ে আসবো। নিচে বড় বড় করে লিখবো, এই ইফটিজারের থেকে সাবধান। দেখিস তুই। নিজের রুম থেকে বেরিয়ে বোধহয় সাইবান ছাদের দিকে চলে গিয়েছে। ঠাসঠুস শব্দ আসলেও এবার তার কথা আর স্পষ্ট শোনা যাচ্ছে না। স্বামীয়া ধীরে সুস্থে পায়ে শেষ করেছেন ততক্ষণে। ঘড়ির দিকে তাকিয়ে তিনি উঠে দাঁড়ালেন। হাসপাতালে যাওয়ার সময় হয়ে এসেছে। ঠিক তখনই নিজেকে আর রুখতে পারলেন না ইরাম। সামনে গিয়ে দাঁড়ালো। খালামণি, কিছু মনে করো না, তুমি গুরুজন, তবুও বলতে বাধ্য হচ্ছি, তুমি অযৌক্তিক কথা বলছো, এমনটা সম্ভব নয়। সাইবানকে বিয়ে করাটা কেন সম্ভব না? সামিয়ার স্বাভাবিক এবং সুচারু দৃষ্টিতে ইরাম খানিকটা অস্বস্তি বোধ করলো, তারপরেও বলল, জি, প্রথমত তোমার মাথায় এমন একটা পরিকল্পনা কিভাবে আসলো সেটাই চিন্তার বিষয়।
উপরন্তু আমারও একটা মতামত বলে বিষয় আছে। আলাদিন আর আমি খুবই বেমানান। বয়সে তো ছোট বলে বলছিস, নাকি পুরুষ সম্পর্কে ট্রমা হয়ে গিয়েছে বলে? ইরাম এক মুহূর্ত চুপ থাকলো, তারপর জানালো, বিষয়টা এমন না, আলাদিনকে আমি ছোটবেলা থেকে দেখেছি। ঈদে, কোরবানে আর কিছু না হোক, টুক করে আমাদের বাড়িতে সালামি নিতে চলে যেত। হাতে হাতে 2 টাকা ধরিয়ে দিলেও এমনভাবে খুশি হতো যেন ওর হাতে আমি চাঁদ তুলে দিয়েছি। এমন একটা স্মৃতি মাথায় গেঁথে আমি কিভাবে ওকে বিয়ে করতে পারি? ওকে আমি ভাইয়ের নজরে দেখে আসছি, এর বেশি কিছু কোনোদিন ভাবিনি। তবে স্বামী হিসেবে কিভাবে ভাবতে পারি? এখনো ভাইয়ের মতো দেখিস? চটজলদি উত্তর করতে চাইলো ইরাম, অথচ কিছুতেই মুখ থেকে হ্যাঁ উত্তরটা বের করতে পারলো না। কারণটা খুবই স্বাভাবিক। এত বছর পর নতুন করে দেখা মানুষটা তার পুরাতন আলাদিন নয়। ইরামের স্মৃতিতে সেই আলাদিন আজও ছোটটি, মায়া মায়া মুখ, মুখের দুপাশে খোঁচা খোঁচা সুচালো 2টি দাঁত, কথায় কথায় স্মিত হাসতো। বয়সের তুলনায় বেশি বুঝদার ছিল। এই আলাদিনের সঙ্গে সেই আলাদিনের কোনো মিল নেই। প্রাপ্তবয়স্ক সাইবানকে অনেকখানি অপরিচিত লেগেছে ইরামের, তাই অসত্য জবাব সে নিজের খালামণিকে দিতে পারল না। জানি না। ইরামের উত্তর শুনে সামিয়া মুচকি হাসলেন, বললেন, আমাকে যখন গুরুজন মানিস তখন এটা মাথায় রাখ। আমি যা করছি ঠান্ডা মাথায় জেনে বুঝে এবং ভেবেচিন্তেই করছি। সবার ভালোই ভাবছি, খারাপটা না। রইল বাকি সাইবান। ওকে দেখতে হয়তো ঘাটতারা বাদরের মতো লাগে, তবে মনটা অবুঝ না। সময় দিয়ে বুঝিয়ে বললে ঠিক বুঝে যাবে। তবে একটু কাউকে থেমে আমি তিনি আবারও জোরাজুরি যুক্ত করবো না। করলেন, বিয়ে শাদীর ব্যাপার একেবারে অমতে হওয়াটা খারাপ ব্যাপার। তাই বলছি, তুই তোর পরিস্থিতি ভেবে দেখ। আজকের দিনটা সময় নে, ভালো মতো চিন্তা কর। প্লিজ যুক্তি দিয়ে ভাবিস, আবেগ দিয়ে না। তোর মতো বোঝদার মেয়ে 2টা হয় না। তুই নিজের আর ইজানের ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নিস, এটাই আমার কামনা। এরপরেও যদি মনে হয় তুই থাকবি না, চলে যাবি, আমি আর তোকে আটকাবো না। আমি হাসপাতালে যাচ্ছি, আসতে আমার রাত হবে। আর ঘরটার মাঝে মধ্যে ভূমিকম্পর মতো কেঁপে উঠতে পারে। মনে হবে কেউ বুঝি বুলডোজার চালাচ্ছে। এটা সাইবানি, ভয় পাস না। ইজানকে দেখে রাখিস। নিজের কথা শেষ করে সামিয়া গটগট করে হেঁটে বাড়ির বাইরে বেরিয়ে গেলেন। গাড়ি গেটের কাছে অপেক্ষা করছে তাকে হাসপাতালে নিয়ে যেতে। ইরাম নিজের জায়গায় হয়ে থাকলো। মা নাকি ছেলে, কাকে বেশি আজব বলবে বুঝতে পারলো না সে। সারাটা বিকাল ইরাম কাটালো ইজানের সঙ্গে রুমবন্দি হয়ে। সামিয়া যা বলেছিলেন তাই হয়েছে। ক্ষণে ক্ষণে বাইরে থেকে হম্বিতম্বি শব্দ ভেসে আসতে লাগলো। মাঝে আবার 2টো বাইকও এসে হাজির হয়েছে। খুব সম্ভবত সাইবানের বন্ধুদের কেউ। তাদের কথাবার্তা অবশ্য সে শোনেনি, শোনার কিংবা জানার ইচ্ছাও নেই। এর চাইতেও গুরুতর একটা কাজ বাকি, তার সিদ্ধান্ত নেওয়া। সত্যি বলতে জীবনে বিয়ে করার সকল স্বাদ মিটে গিয়েছে ইরামের। কোনো পুরুষকে তার বিশ্বাস হয় না, বিশেষ করে যদি সেই পুরুষটি দেখতে শুনতে বেশি সুদর্শন হয়। পুরুষ মানুষ সুন্দর হবে, তাদের মাঝে কোনো খাপলা থাকবে না, এমনটা অসম্ভব। তবে ইরামের ভাবনা এখন আর তার নিজের মধ্যে সীমাবদ্ধ নেই। তার সমস্ত চিন্তার কেন্দ্রবিন্দু হলো ইজান। ছেলেকে বুকে নিয়ে দোলাতে দোলাতে ইরাম ভাবলো এই নিষ্পাপ বাচ্চাটাকে একটা চমৎকার এবং আরামদায়ক ভবিষ্যৎ দেওয়ার ক্ষমতা কি তার আছে? এই 32 বছরের জীবনটায় সে অনেক জগৎ দেখে ফেলেছে। জীবিকার তাগিদে এমন কোনো কাজ নাই যা সে করেনি। আর কত সে কাজ জারি রাখতো যদি তাতে ইজানের ভবিষ্যৎ ভালো হওয়ার নিশ্চয়তা থাকতো। কিন্তু এই 3 মাস একা কাটাতে গিয়ে সে বুঝেছে সিঙ্গেল মাদারদের জীবন কেমন হতে পারে। যদি হাতে টাকা না থাকে তাহলে তো কথাই নেই। সরকারি সম্পত্তি মনে করে সকলে। নারী এবং পুরুষ মহান সৃষ্টিকর্তা এমনি এমনি সৃষ্টি করেননি, তারা একে অপরের পরিপূরক। না একজন নারী কোনোদিনও চলতে পারবে একজন পুরুষ ছাড়া, না একজন পুরুষ চলতে পারবে একজন নারী ছাড়া। সমাজের এই অবস্থা শুধুমাত্র এই নারী পুরুষদের অতিরিক্ত লোভ এবং মানসিক বিকৃতির কারণে, আর কিছুই না। যদি ইরাম সাইবানকে বিয়ে করে তাহলে সমাজ বিরাট আঙ্গুল তুলবে। তবে ইজান হয়তো একটু ভালো থাকবে, একটা সুস্থ সুন্দর স্বাভাবিক পরিবার পাবে। স্বাভাবিক হয়তো না, একটু পাগলাটে পরিবার। তবে দিন শেষে ইরাম বিনা চিন্তায় ইজানের মুখে খাবার তুলে দিতে পারবে। পরের দিন খাবার পাবে কিনা এই চিন্তা করতে হবে না। আর্থিক এবং সামাজিক নিরাপত্তা যা এখন খুব করে দরকার ইরামের। তার নিজের ট্রমা, নিজের জীবনের সকল না পাওয়াদের হিসাবের কোনো দরকার নেই এখানে। সামিয়া বাড়িতে ফিরে এলেন সন্ধ্যার পর। আজ একটু দ্রুতই শেষ করেছেন তিনি, নাহলে ফিরতে রাত হয় তার। তবে বাড়িতে পরিস্থিতি বিবেচনা করে চলে এসেছেন। ইরাম তখন টেবিলে বসেছে, সুগন্ধা তাকে নাস্তা দিয়েছে, স্যান্ডউইচ, কফি আর সামিয়ার নির্দেশ মতো ফল। ইজানকে দুলিয়ে যাচ্ছে, সে মাত্রই দুধ খাইয়েছে। এখন ছেলেটা তার আবার ঘুমাবে, ঘুমে ঢুলঢুল করছে চোখ। ইরাম মৃদু হেসে গুনগুন করে যাচ্ছে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ
টিপ দিয়ে যা আমার কুচু পুষোয়াটা। ইজানের মুখটা অসংখ্য চুমুতে ভরিয়ে দিল ইরাম। বিনিময়ে ছেলে তার ছোট্ট দুখানা হাত দিয়ে আঁকড়ে ধরল তার গাল। দৃশ্যটি অদূর থেকে নিষ্পলক নয়নে দেখলেন সামিয়া। তার বুকটা ভীষণ উষ্ণ জোয়ারে টইটুম্বর হলো। হঠাৎ মৃদু পায়ের এ শব্দে ইরাম এবং সামিয়া দুজনেই মুখ ঘুরিয়ে তাকালেন। 2 তলা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সাইবান। পরনে একটা হাফ হাতা কালো টি শার্ট আর ঢোলা ট্রাউজার। হাফ হাতা হওয়ায় তার শক্ত গরনের ফোলা বাহু চোখে পড়ছে স্পষ্টত। টি শার্টের কাপড় বুকের উপর চেপে বসেছে। ভাগ ভাগ করা পেশির গঠন চোখে পড়ছে বেশ। খুব সম্ভবত শরীরচর্চা জাতীয় কোনো কাজ করছিল, তাই এমন রূপ। ইরামের দিকে এক দফা দৃষ্টি না ফেলে সে সোজাসুজি তাকালো সামিয়ার দিকে। হেই ব্রো। সাইবানের কণ্ঠস্বরটা অতিরিক্ত শান্ত শোনালো, যেটা তার চরিত্রের সঙ্গে বেমানান। চোখ পিটপিট করলো ইরাম। এই ছেলে এভাবে কাকে সম্বোধন করলো? হতবাক হয়ে গেল সে। যখন নিজের অ্যাপ্রন খুলে চেয়ারে ঝুলিয়ে রাখতে রাখতে সামিয়া উত্তর করলেন, বল ব্রো। রুমে চলো, তোমার সাথে প্রাইভেট কথা আছে আবার। ওকে চল। সামিয়া সাইবানের পিছু পিছু নিচতলার একটা রুমের ভেতরে আড়াল হয়ে গেলেন। দরজাটা ঠাস করে লেগে গেল। ইরাম স্তব্ধ হয়ে বসে চেয়ে রইল। সামিয়া পরনের শাড়ির কুচিটা খানিক ঢিলেঢালা করে বিছানায় বসলেন। সাইবান অযথায় শব্দ করে দরজাটা বন্ধ করে সেটায় ঠ্যাস দিয়ে দাঁড়িয়েছে। বুকে 2 বাহু ভাঁজ করে রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে জননীকে দেখছে। বল কি বলবি? আমার টায়ার্ড লাগছে, গোসল সেরে একটা লম্বা ঘুম দিতে হবে। সাইবানের ভ্রুজোড়ায় তীব্র কুঞ্চন সৃষ্টি হলো। বাম হাতে থাকা পিয়ার্সিং হালকা হলুদাব আলোয় জ্বলজ্বল করে উঠল। হোয়াটস গোয়িং ইনসাইড ইউর প্রেটি লিটল হেড? হোয়াট ডু ইউ থিঙ্ক মাই বয়? সত্যি বিরক্ত বোধ করলো সাইবান। হেলান ছেড়ে ভেতরে এগিয়ে গেল সে। মম প্লিজ ডোন্ট প্লে উইথ মি। আমি আর ছোট বাচ্চা না, কয়েক মাস আগেই 25তম জন্মদিন পালন করেছি। ও অনেক বড় হয়ে গেছিস।